जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद, अमित शाह जिंदाबाद, भारत माता की, भारत माता की। এবার আমরা বালুরঘাটবাসীদের প্রতি জয়গান দিই। বালুরঘাটবাসী জিন্দাবাদ, বালুরঘাট বিধানসভাবাসী জিন্দাবাদ, বালুরঘাট লোকসভাবাসী জিন্দাবাদ, भारत माता की। বন্ধুগণ, আজকে সম্বর্ধনা সভার এখানে আয়োজন করা হয়েছে, কিন্তু এই সম্বর্ধনাটা আমার প্রাপ্য নয়। এই সম্বর্ধনা দক্ষিণ দিনাজপুরের প্রত্যেকটি মানুষের প্রাপ্য, যারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। আমাদের মঞ্চে আমাদের জেলা সভাপতিও এসে, যিনি দুদিন আগে 2-3 দিন ধরে হসপিটালে ভর্তি ছিলেন। তার ছোট্ট পাথর হয়েছে কিডনিতে, অতি দ্রুত অপারেশন প্রয়োজন। স্বরূপদা এই অসুস্থ শরীরে এই মঞ্চে এসে পৌঁছেছে, সেই স্বরূপদাকে জোরে হাততালি দিয়ে সবাই মিলে অভিনন্দন জানাবেন। আমরা দ্রুত তার সুস্থতার ব্যবস্থা করব, ঈশ্বরের কাছে তো প্রার্থনা করব, আর স্বরূপদাকে সুস্থ করার জন্য যা যা করা দরকার সেটারও ব্যবস্থা আমরা করব। আমাদের মঞ্চে 2 জন বিধায়ক আছেন, একজন এসসি মোর্চার রাজ্যের সহসভাপতি এবং গঙ্গারামপুরের বিধায়ক, আমাদের বয়োজ্যেষ্ঠ নেতা, যিনি কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলেন এবং যিনি চ্যালেঞ্জ দিয়েছিলেন যে গঙ্গারামপুরে বিপ্লব মিত্রকে হারিয়ে ছাড়বেন, সেই শক্তিটা আমাদের মাঝে উপস্থিত আছেন। উপস্থিত আছেন আমাদের তপনের লড়াই বিধায়ক, এবং সবসময় আনন্দে থাকে আমাদের বুথ ভাইরা, তাকে আমি আমার তরফ থেকে জোহার জানাই, নমস্কার জানাই। উপস্থিত আমাদের ক্লাস্টার ইনচার্জ শুভেন্দুদা, শুভেন্দুদাকে আমি নমস্কার জানাই। আমাদের বিনয়দা আমাদের ইলেকশন এজেন্ট ছিলেন এবং নিজের দায়িত্ব পালন করেছেন। উপস্থিত আমাদের বাপিদা, আমাদের পূর্ণিমাদি, আমাদের গৌতম রায়, আমাদের প্রদীপ সরকার সিনিয়র লিডার, আমাদের তাপস, দেবব্রত, পিটুদা, সুবোধদা, জয়ন্তদা, বাপিদা, আমাদের আইটি ইনচার্জ উৎপল ভাই থেকে শুরু করে যুব মোর্চার সভাপতি শুভ, মহিলা মোর্চার সভাপতি এসে এখানে আসেনি মনে হয়, ও ছিল মিছিলে আছে, মহিলা মোর্চার সভাপতি, এবং ওখানে উপস্থিত সুধী নাগরিক বৃন্দ, আমার গলার আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, বা সুধী বালুরঘাটবাসী, আপনাদের সকলের চরণে আমি প্রণাম জানাই, নমস্কার জানাই এবং আপনাদেরকে অভিনন্দন জানাই। এই অভিনন্দন আপনাদের প্রাপ্য, সুকান্ত মজুমদারের প্রাপ্য। কেন আপনাদের প্রাপ্য? আমাদের স্বরূপদা বলছিল এইবার আমরা 5,74,000 ভোট পেয়েছি। আমাদের মার্জিনটা হয়তো কম, আমরা মাত্র 10,368 ভোটে জিতেছি। কিন্তু মনে রাখবেন, মালদা, রায়গঞ্জ, তাদের যেখানে বিজেপি জিতেছে তাদের প্রার্থীদের থেকে প্রাপ্য ভোট কিন্তু আমাদের বেশি, তাদের টোটাল ভোট বেশি। সমগ্র ভোট যদি ধরি, মালদার ভোটার আমাদের থেকে অনেক বেশি, রায়গঞ্জের ভোটার আমাদের থেকে অনেক বেশি, কিন্তু তবুও বালুরঘাটবাসী, বালুরঘাট লোকসভাবাসী 5,74,000 ভোট যে দিয়েছে, সেই ভোট লড়াই করে তারা দিয়েছে এই জন্য যে নরেন্দ্র মোদীকে এখান থেকে জেতাতে হবে, পদ্ম ফুল ফোটাতে হবে এবং এই চোরেদেরকে হারাতে হবে। এবং এরা চোর, কত বড় চোর, এরা যেমন তেমন চোর নয়। আপনারা মনে রাখবেন, গোটা দিল্লি এবার বালুরঘাটের দিকে তাকিয়েছিল, সবাই অবাক হয়ে যাচ্ছে। আরে বিজেপি 12টা সিট পেয়েছে, 11 নম্বর সিট অব্দি রেজাল্ট অ্যানাউন্স হয়ে গেছে, 12 নম্বর সিটের রেজাল্ট অ্যানাউন্স হচ্ছে না। রাত্রি 2:10 সকাল বেলায় ভালো, রাত্রি 2:10 তখন আমাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। তার আগে আমরা কি দেখলাম? এক প্রস্তুত নাটক দেখলাম। কি নাটক হচ্ছে? ডিএম, এসপি দলদাসের মতো ব্যবহার করছে। আজকে তামাইয়ের মিছিল করে আস্তে আস্তে সেদিন ডিএম এর, এসপির ব্যবহার শুনে মনে হচ্ছিল যে কালেক্টরেটের উপরে যে ভারতের পতাকাটা ওড়ে, এটাকে খুলে ফেলে এটা তৃণমূলের পতাকা লাগিয়ে নেওয়া উচিত, তাহলে উপযুক্ত কাজ করা হবে। এটা নৈতিক অধিকার নেই। ঘটনা হয়ে গেছে, আমাদের হিসেবে আমরা একটু বেশি ভোটে জিতেছিলাম। প্রশাসন বলছে না, আপনারা 10,000-এর মতো ভোটে জিতেছেন। আমরা বললাম ঠিক আছে, তাই সই, আপনারা সার্টিফিকেট দিন। বলছে না, সার্টিফিকেট দেওয়া যাবে না। অ্যানাউন্স হওয়া বন্ধ হয়ে গেল। আপনারা যারা কাউন্টিং এজেন্ট ছিলেন, অনেকে ছিলেন তো কাউন্টিং এজেন্ট হিসেবে, অনেকে ছিলেন, কিন্তু আমি শুধু কাউন্টিং এজেন্টদের নয়, তাদেরকে ধন্যবাদ জানাই। বাইরে প্রায় 1,000-এর উপরে মানুষ তারা বাইরে অপেক্ষা করছিল যে সুকান্ত মজুমদারকে জিতে হবে, বিজেপিকে জিতাতে হবে। অনেকে হাউজিং এর মধ্যে ঘাসের উপরে বসেছিল, বসার জায়গা পাচ্ছিল না।
আমার কাছে সব খবর আছে। প্রত্যেকটা মানুষ অপেক্ষা করছিলেন যে কখন বিজেপি জিতবে, কখন সুকান্ত মজুমদারের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হবে। কিন্তু প্রশাসন যে রাউন্ডের পর তৃণমূল হাঁটতে শুরু করলো, মাইকে আর রেজাল্ট অ্যানাউন্স করা হলো। মুখ্যমন্ত্রী তিনি কলকাতা থেকে ঘোষণা করে দিলেন, প্রেস কনফারেন্স করলেন। আপনারা হয়তো টিভি দেখার সুযোগ পায়নি, ভোট গণনা চলছে, গণনা শেষ হয়নি, আমরা এগিয়ে আছি। আর মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করলেন সুকান্ত মজুমদার নাকি হেরে গেছে। তাই এবার আমরা বিপ্লব মিত্রকে শুধু হারাইনি, মনে রাখবেন এই বালুরঘাট লোকসভাতে সুকান্ত মজুমদারকে, বিজেপিকে, আপনাদেরকে হারানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4 বার এসেছিলেন। 4টি বিধানসভায় 4টি সভা করেছেন। তার ভাইপো 2টো সভা করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই দক্ষিণ দিনাজপুর জেলাবাসী, বালুরঘাট লোকসভাবাসী শুধু বিপ্লব মিত্রকে হারায়নি, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অধ্যক্ষকে হারিয়েছে, এবং এখান থেকে আমরা তৃণমূলকে পরাজিত করেছি। আর এদের জালিয়াতি শস্য রাত 1টা বাজে তখন বলছে রিকাউন্টিং হবে। ভাবুন, ডিএম সাহেবকে আমি প্রশ্ন করতে চাই, রিকাউন্টিং আপনি করালেন, প্রথমে বলে 56টি মেশিনের রিকাউন্টিং হবে। বলে এতক্ষণ গুণা হলো, তাহলে কি হলো? আমরা চিৎকার করলাম যে না, এত রিকাউন্টিং করা যাবে না। তখন উনি বললেন 10টি মেশিনের রিকাউন্টিং করতেই হবে, না হলে পরে হবে না। তো 10টা মেশিনের রিকাউন্টিং করতে হবে। কেন দরকার? যারা বাইরে থেকে, দিল্লি থেকে অবজারভার এসেছিলেন ইলেকশন কমিশনের, তারা বলছেন, আরে মশাই, আপনি প্রতি রাউন্ডের রেজাল্ট নিয়ে এসেছেন, রেজাল্টের উপরে নিজে সই করেছেন, সই করে বলেছেন রেজাল্ট সব দিক থেকে ঠিক আছে, তার সইয়ের উপর হচ্ছে আপনার ডিএম এর সইয়ের উপরে আমরা সই করেছি, তাহলে আমার রিকাউন্টিং কিসের? মেশিন কি বাকেট বা এক একটা দেখাবে নাকি? তাই দেখায়? এই যদি ব্যালট হতো তাহলে নাই হতো, এই বুঝতে ভুলে গেছে। মেশিন তো একবার যেটা দেখিয়েছে, বারবার সেটা দেখাবে। তবু ইলেকশন যারা অবজারভার ছিলেন তাদের কথা ডিএম সাহেব শুনলেন না। কেন? কারণ ডিএম সাহেবের মালিক যারা কলকাতায় বসে থাকে, তারা বলে দিয়েছে যে হ্যাঁ, তোকে রিকাউন্টিং করাতে হবে। সেই জন্য রিকাউন্টিং করানোর জন্য ডিএম সাহেব রিকাউন্টিং 10টা মেশিন রিকাউন্টিং এর ব্যবস্থা করলেন। লাভ কি হলো? আমরা জিতলাম। তবে এবার ঠিক আমরা একবার বিপ্লব মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাইনি, 2বার রিকাউন্টিং হয়েছে, মানে দুবার হারিয়েছি। 1 ভোটে এদেরকে হারিয়ে আমরা ব্যবস্থা করেছি মানুষের রায়কে সামনের দিকে আনা। ডিএম এর সাথে সাথে এসপি এক গ্রামের লক্ষ্যে নেই, তার উপর সুগ্রীব ঘোষ। কাউন্টিং হলের মধ্যে যেখানে বিপ্লব মিত্র সাহেব বসে আছে, আমি বসে আছি, আমাদের আরো রুমে যারা বসে থাকা, আমাদের গৌতম দা, আমাদের মাঝে মাঝে বিনয় দা, বাপিদা, এরা বসেছিলেন আরো রুমে। সেখানে দেখি হঠাৎ করে, আরে বিপ্লব মিত্রের কানের সামনে ফুসুর ফুসুর করছে বিপ্লব মিত্রের ভাই প্রসন্ন মিত্র। জানেন তো, ওই মিউনিসিপালিটি, গঙ্গারামপুর মিউনিসিপালিটির চেয়ারম্যান, সে তো ভিতরে ঢুকতে পারবে না, তার নিয়ম নিয়ে ঢোকা, ঢুকে যাচ্ছে। ওর সাথে নাকি বালুরঘাট কলেজের ময়দানে এই আমাদের মিউনিসিপালিটির চেয়ারম্যান না চোরটা যেটা বসে আছে, কি নাম জানো এটা? চোরটা অশোক বাবু। সে মানে গিয়ে দেখি ঘুরঘুর করছে। আমি গিয়ে বললাম ইলেকশন কমিশনের যিনি অবজারভার ছিলেন, এই বের করে নেই চোরগুলোকে। আজকে ভোটের পর দেখা গেছে লাইট বন্ধ হয়ে গেছিল। যে বেসরকারি সংস্থা লাইট চালায় সে নিজে বলেছে চেয়ারম্যান তার কাছ থেকে 10 লক্ষ টাকা নাকি ঘুষ চেয়েছে। বালুরঘাটের চেয়ারম্যান, লজ্জা লাগে এদের চেয়ারম্যান বলতে, এদের চোরের চেয়ারম্যান বলা উচিত। কাজ করার কারণে উনি লাগাচ্ছেন বিজেপি মোড়ের নাম চেঞ্জ করুন, মাদার তেরেসার মূর্তি বসাতে হবে সেখানে। বিজেপি মোড় বলে লোকেও ওনার পছন্দ না। আরে আজকে তো বিজেপি মোড় বলছে আপনার পছন্দ হচ্ছে না, আপনি মরে যাওয়ার পরেও ওই মোড়টাকে লোকে বিজেপি মোড় বলে চিনবে, ওই নামকে কোনো পরিবর্তন করতে পারবে না। আজকে চলে না, কলেজের ভেতরে ঘুরে বেড়াচ্ছে। আমি এসপি সাহেবকে গিয়ে বললাম, এসপি সাহেব কি হচ্ছে? এসপি সাহেবের দম নেই যে এই সমস্ত নেতাদের সামনে 2 টাকার নেতা বলে না, 2 টাকার ধনে পাতার শাক আর আবার ক্যাশ নেবে, সেই হচ্ছে অবস্থা। এই হচ্ছে তৃণমূলের নেতা, যে জেলার বাইরে কেউ চেনে না, এদের 5 টাকা দাম নেই। তাদেরকে দেখে এসপি ডিএম ভয় পাচ্ছে। আমি দেখি বিপ্লব মিত্রের যারা সন্ধ্যাবেলাকার লোকজন যারা কাউন্টিং এ গেছিল, তারা এসপির সামনে চিৎকার চেঁচামেচি করছে। আমি যদি এসপি হতাম, লাঠি দিয়ে পিটিয়ে এক একটা পিঠের চামড়া তুলে নেওয়ার ব্যবস্থা করতাম, কান ধরে ভেঙে ফেলে দিতাম।
এরা আইপিএস অফিসার হতে পারে, মেরুদণ্ডটা বিক্রি করে দিয়েছে। ভারতীয় জনতা পার্টির কর্মীরা, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা মেরুদণ্ড বিক্রি করেনি, তারা মেরুদণ্ড সোজা রেখে লড়াই করছে এবং আগামী দিনেও লড়াই করবে। আজকে আমি আমার কর্মীদেরকে ধন্যবাদ জানাই। এই প্রথমবার আমার কর্মীরা যেভাবে লড়াই করেছে, রাত 1টা হোক 2টো হোক, কেউ ময়দান ছেড়ে পালায়নি। কাউন্টিং এ যখন রিকাউন্টিং এর কথা হচ্ছে, আমার কাউন্টিং এর যারা সাথী ছিলেন তারা প্রত্যেকে বলেছে, দাদা যত রাত হবে হোক, রিকাউন্টিং করতে হবে, হোক, সার্টিফিকেট না নিয়ে আমরা বাড়ি যাব না, না খেয়ে থাকবো, ঘুমাবো, কিন্তু সার্টিফিকেট নিয়ে যাবো বাড়ি যাবো। বাইরে যারা ছিলেন আমি তো অবাক হয়ে গেছি, বাইরে এত লোক। এবং আমি বলছি, বাইরে শুধু আপনারা নয়, আপনারা তো ছিলেন, সাধারণ মানুষও বেরিয়ে এসেছিল। সেই বালুরঘাটের সাধারণ মানুষের কাছে আমি নতমস্তকে প্রণাম জানাই, দক্ষিণ দিনাজপুরের সাধারণ মানুষের কাছে নতমস্তকে প্রণাম জানাই। আর বালুরঘাট শহর 25টা ওয়ার্ড, 25,000-এর বেশি লিড দিয়ে প্রমাণ করে দিয়েছে এই শহর সংস্কৃতির শহর, চোরের সাথে এরা থাকবে না। মানুষ 2 হাত তুলে আশীর্বাদ করেছে, সাধারণ মানুষ না বেরিয়ে এসছে হাউজিং কমপ্লেক্স থেকে। কেন এখনো রেজাল্ট ঘোষণা হচ্ছে না, তারা অপেক্ষা করছে। এবং আমার বিজেপির সেই সমস্ত কর্মীরা যারা গ্রামে গঞ্জ থেকে, কেউ হয়তো কামারপাড়া থেকে এসেছিলেন, কেউ হয়তো হিলি থেকে এসেছিলেন, কেউ হয়তো গঙ্গারামপুর থেকে এসেছিলেন, কেউ হয়তো তপন থেকে এসেছিলেন, বা তপনের ভেতরে কোনো গ্রাম থেকে এসেছিলেন, কেউ হয়তো চিঙ্গিসপুর থেকে এসেছিলেন, ইটাহারেরও কার্যকর্তারা ছিল। অবাক হয়ে যাবে, ইটাহার এখান থেকে যেতে বাসে 2 ঘন্টা টাইম লাগে। তারা পর্যন্ত রাত্রি 1টা, 1:30, 2টো অবধি দাঁড়িয়েছিল যে আমাদের সার্টিফিকেট, আমাদের হকের সার্টিফিকেট, এই হকের সার্টিফিকেট না নিয়ে আমরা এই ময়দান ছাড়বো না। তারা শেষ পর্যন্ত লড়াই ছিল। সেই জন্য তৃণমূল কংগ্রেসের নেতারা যতই চেষ্টা করুক, যতই ইধার কা মাল উধার করুক, শেষ পর্যন্ত শেষ হাসি বিজেপি হেসেছে এবং আগামী দিনেও হাসবে, আমি বলে যাচ্ছি। বন্ধুগণ, গোটা রাজ্যে 12টা সিট পেয়েছে, কিন্তু আমাদের হতাশ হওয়ার মতো রেজাল্ট না। 2,33,00,000 ভোট আমরা পেয়েছি গোটা রাজ্যে। 146টি আসনে, 146টি বিধানসভার আসন, মনে রাখবেন খুব গুরুত্বপূর্ণ। 147 হলে আপনি সরকার তৈরি করতে পারবেন, বিজেপি সরকার তৈরি করতে পারবে এই রাজ্যে 294টার মধ্যে। 146খানা বিধানসভাতে বিজেপি 40%-এর বেশি ভোট পেয়েছে। 90খানাতে এগিয়ে আছে, 90টা বিধানসভা আমরা এই লোকসভা নির্বাচনের রেজাল্টে জিতে আছি। আর 146টাতে কি বললাম, 40%-এর বেশি ভোট পেয়েছি। এটাকে যদি আর একটু ধাক্কা দিই, কোনটাতে হয়তো 42 পেয়েছি, কোনটাতে 43 পেয়েছি, কোনটাতে 41 পেয়েছি, আর একটু ধাক্কা দিলে পরে আমরা এটাকে 45-46%-এ যদি নিয়ে যেতে পারি, আগামী সরকার ভারতীয় জনতা পার্টির সরকার হবে, নরেন্দ্র মোদীর সরকার এই পশ্চিমবঙ্গে হবে। সেই স্বপ্ন আমাদের দেখার সময় এসেছে। তবে হ্যাঁ, এই চোর প্রশাসনকে আমাদেরকে এইভাবে চোখে চোখ রেখে লড়াই। আর তৃণমূল কংগ্রেস থেকে কতটা নির্লজ্জ, ভোটে হেরে গেল, লোক ভোট দেয়নি, 3 দিন ধরে লাইট বন্ধ। এখানকার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হুকুম দিয়েছে, গঙ্গারামপুরেও তাই করেছে, হুকুম দিয়ে দিয়েছে, মনে করছে নবাবি করে। চেয়ারম্যান বলে দিয়েছে লাইট বন্ধ করে রাখা হোক বালুরঘাট শহরে। জল নোংরা, হলুদ রঙের, গুয়ের মতো রং জলে, সেই জল লোকের বাড়ি বাড়ি পাঠানো হয়েছে। আমি আমার টাউন মন্ডলকে আমি পরিষ্কার ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছি, এরপরে যদি এই ধরনের ঘটনা ঘটে, 100 জন মহিলা, 100 জন পুরুষ একসাথে জড়ো হবে, বালতিতে ওই হলুদ জল ভরবে, অশোক মিত্রর বাড়িতে গিয়ে ঢালবে এবং এই আন্দোলন করবে। আপনাদেরকে এই পারমিশন আমি দিয়ে গেলাম, সেই আন্দোলন করবে। যে জল চেয়ারম্যান আমার জনগণকে খাওয়াবে, সেই জলই আমরা চেয়ারম্যানকে খাওয়াবো, চেয়ারম্যানের বাড়ির লোককে খাওয়াবো। সেই আন্দোলন আমাদেরকে করতে হবে। চোরেদের নিজেদের সিংহাসন ছেড়ে দেওয়া উচিত। 10 লক্ষ টাকা ঘুষ খেয়েছে, আমরা বলছি না, যে সাপ্লাই করেছে সে বলছে। নিজেরাই নিজেদেরকে চোর প্রতিপন্ন করছে, আর ভোটে ওইভাবে চুরি করার চেষ্টা করে। সেই চুরির ওদের অভিসন্ধি পুরো হয়নি, কারণ আপনারা লড়াই করেছিলেন, কোমর বেঁধে লড়াই করেছিলেন। বন্ধুগণ, এই লড়াই আমরা সামনের দিকে চালিয়ে যাব। আজকে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের এই লড়াইকে সম্মান দিয়েছে। এর আগে লড়াইকে যে লড়াই করেছিলেন
তাকে সম্মান দিয়ে উনি রাজ্য সভাপতি করেছিলেন আমাকে। এই রাজ্য সভাপতির সম্মান শুধু সুকান্ত মজুমদারের ছিল না, এই গোটা জেলাবাসীর ছিল, আমাদের সকল কর্মীদের ছিল, আমাদের বালুরঘাটবাসী, বালুরঘাট লোকসভাবাসীর ছিল। এবার আবার মন্ত্রী করেছে, কৃষি মন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং তার সাথে উত্তর পূর্ব অঞ্চলের যে উন্নয়ন তার প্রতিমন্ত্রী, এই দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। এবং মনে রাখবেন, আমি এখন চেয়ারে বসি, প্রতিদিন স্মরণ করে বসি যে সুকান্ত মজুমদার এই চেয়ারে বসছে না, বালুরঘাটবাসী এই চেয়ারে বসছে, দক্ষিণ দিনাজপুরবাসী এই চেয়ারে বসছে, এই জেলার লোকেরা বসছে, এই লোকসভার লোকেরা বসছে। কারণ এই সম্মান আমাদের এই পিছিয়ে পড়া জেলার প্রত্যেকটা মানুষের সম্মান। প্রত্যেকটা মানুষ এই সম্মানের অধিকারী যারা ভোট দিয়েছে। যেভাবে এতদিন আপনাদের পাশে থেকেছি, আমাদের প্রচুর অসম্পূর্ণ কাজ আছে। আমাকে উত্তর পূর্ব অঞ্চলের দায়িত্ব দেওয়ার সঙ্গে সঙ্গে আমি হিলিতুড়া করিডোরের ফাইল চেয়েছিলাম। তার অগ্রগতি কি হয়েছে? কারণ আপনারা জানেন আমাদের এই জেলা 3 দিক দিয়ে বাংলাদেশ দিয়ে ঘেরা। আমাদের মুখ একদিকে শুধু কলকাতার দিকে, মানে অর্থাৎ পশ্চিমবঙ্গের মূল ভূমি, তার দিকে আমাদের মুখ, অন্যদিকে যাওয়ার কোনো রাস্তা নেই। সেজন্য আমাদের এখানে উন্নয়ন স্তব্ধ হয়ে যায়। আমি প্রথমে এসে সেই ফাইল নড়াচড়া শুরু করেছি। কঠিন জিনিস, সময় লাগবে, কিন্তু যদি স্বপ্ন আমরা দেখতে না শিখি, সেই স্বপ্ন পর্যন্ত সফল হয় না। একদিন আমরা স্বপ্ন দেখতে শুরু করেছি, আমরা বালুরঘাট থেকে হিলি হয়ে, মহেন্দ্রগঞ্জ হয়ে তুরা পর্যন্ত এই রাস্তা, এই স্বপ্নকে সফল করব, দক্ষিণ দিনাজপুর জেলার ভাগ্যকে আবার খোলার ব্যবস্থা করব। সেই লড়াইয়ে আমরা সামিল হয়েছি। সৌভাগ্যবশত সেই মন্ত্র আমার হাতে পড়েছে। আমাদের রেলের অসম্পূর্ণ কাজ আছে। বালুরঘাট স্টেশন অমৃত ভারত স্টেশন হবে, আগামী দিনে গঙ্গারামপুর, বুনিয়াদপুরকে আমাদেরকে করতে হবে। হিলি বালুরঘাটের কাজ এগোচ্ছে না, কচ্ছপের মতো গতিতে এগোচ্ছে। জমি অধিগ্রহণ কেন্দ্র টাকা দিয়ে দিয়েছে, রেল কোটি কোটি টাকা পাঠাচ্ছে, বলছে জমি দাও, ডিএম জমি নিতে পারছে না। টাকা দিয়েও যদি জমি নিতে না পারে, তাহলে এই অপদার্থদের চেয়ারে বসে থাকার আর কোনো অধিকার নেই। চেয়ার ছেড়ে নেমে যাওয়া উচিত, তাদের এই চেয়ারে বসে থাকা উচিত। আজকে এই অনেক স্বপ্ন অসম্পূর্ণ আছে। তার সাথে সাথে আমার যে পরিষেবা চলে, সেই পরিষেবা চলবে। যারা গরিব মানুষ আছে, চিকিৎসা করতে পারছেন না, আমাদের পার্টির নেতাদের মাধ্যমে যোগাযোগ করবেন। আমরা কলকাতার এনআরএস থেকে হোক বা অন্য কোনো মেডিকেল কলেজ থেকে হোক, আপনাদের বিনা পয়সায় অপারেশন করে আনার ব্যবস্থা করব। কারণ জটিল লোক দিল্লিতে চলে যাবেন। আমি নতুন যখন কোয়ার্টার পাবো, এখনো পাইনি, পুরনো কোয়ার্টারে আছি। নতুন যদি আপনাদের আশীর্বাদে ভালো কোয়ার্টার বা ভালো জায়গা পায়, ওখানে ছোট ছোট ঘর করে দেবো, যাতে আমার জেলার মানুষ দিল্লিতে চিকিৎসা করতে গিয়ে বিনা পয়সায় ওখানে থাকতে পারে। তার ব্যবস্থা আমরা করবো দিল্লি থেকে। আমরা মানুষের জন্য, মানুষের পাশে, মানুষের সাথে সর্বক্ষণ আছে। আমাদের যে পরিষেবা, আমার মাথায় আছে দক্ষিণ ভারত, দিল্লি বলেছিলাম হবে, কি হয়েছে তো দিল্লি যাওয়ার ট্রেন হয়েছে তো, এবার দক্ষিণ ভারত যাওয়ার ট্রেনও আমরা পাবো। তার জন্য প্রস্তুতি আমি শুরু করে দিয়েছি, একটু সময় লাগবে, কিন্তু দক্ষিণ ভারতের ট্রেন আমরা এই জেলা থেকে চালাবো। সেই নীতি নিয়ে, সেই লক্ষ্য নিয়ে আমরা অগ্রসর হচ্ছি। বন্ধুগণ, কিন্তু আপনাদেরকে এই লড়াই মশাল এখনো নেভালে হবে না। আবার বুঝে বুঝে যাওয়া শুরু করতে হবে। মন্ডল সভাপতিদের, মন্ডলের প্রতিনিধি যারা, মন্ডলের কার্যকর্তা আছে, শক্তিকেন্দ্র প্রমুখ যারা আছে, আমাদের যারা বিধায়ক আছেন, তাদেরকে পুনর্নির্বাচিত করে আবার বিধানসভায় পাঠাতে হবে। এবং তার সাথে গতবার আমরা 3টে জিতেছিলাম, তার থেকে এক কম করেও 1টি সিট বেশি জিতে আমাদেরকে আগামী বিধানসভা নির্বাচনে আমাদেরকে সামনের দিকে অগ্রসর করতে হবে। তাই বন্ধুগণ, এই লড়াই আমাদের দক্ষিণ দিনাজপুরবাসীর লড়াই। এই লড়াই আমাদের বালুরঘাট লোকসভাবাসীর লড়াই। ইটাহার থেকে শুরু করে এই বালুরঘাটের প্রান্তিক ভুশিলা কোনো মাঠের বর্ডার এরিয়া পর্যন্ত মানুষের লড়াই। এই লড়াই দিল্লিতে দক্ষিণ দিনাজপুরকে চেনানোর লড়াই, দিল্লিতে উত্তরবঙ্গকে চেনানোর লড়াই, দিল্লিতে দক্ষিণ দিনাজপুরের দাবিকে সামনে চলে উচ্চ স্বরে বলার লড়াই। আর এই লড়াই আমরা শেষ পর্যন্ত জিতবো, এই কথা আপনাদেরকে দিয়ে গেলাম, এই কথা আপনাদেরকে দিয়ে গেলাম। আর মনে রাখবেন, সুকান্ত মজুমদার যা বলে তার থেকে বেশি করে। আমরা যতটা বলি তার থেকে বেশিটা করি। আর এরপরে আমি জেলা নেতৃত্বকে অনুরোধ করব, লাগাতার ডিএম অফিসের সামনে এরপরে অবস্থানের
আন্দোলন শুরু করব আমরা, তার প্ল্যান অনেক দিনের প্রস্তুতি নিয়ে শুরু করুন, প্রয়োজন 1-2 মাস পরে শুরু করুন, বৃষ্টি পার হয়ে গেলে শুরু করুন, কিন্তু আমাদেরকে শুরু করতে হবে। রাজ্য সরকারকে আমরা বাধ্য করব এই জেলায় মেডিকেল কলেজ দেওয়ার জন্য। এই জেলাতে যেন মেডিকেল কলেজ রাজ্য সরকার দেয়, সেই আমরা ডিএম অফিসের সামনে লাগাতার 7 দিনের অবস্থান করবো আগামী দিনে। আপনারা শীতের সময় এখন থেকে প্ল্যান করুন, প্রয়োজনে ডিএম অফিসকে তালা দেওয়া হবে, ডিএম কে বের হতে দেওয়া হবে না, কিন্তু আমাদের দক্ষিণ দিনাজপুর বাসীর জন্য আমাদের মেডিকেল কলেজ চাই, মেডিকেল কলেজ দিতে হবে। কেন্দ্রের যা সাহায্য দরকার, সুকান্ত মজুমদার কথা দিচ্ছে এই মঞ্চ থেকে, ডিএম অফিসের সামনে থেকে, যদি 200 কোটি টাকা লাগে কেন্দ্র 200 কোটি টাকা দেবে, যদি 300 কোটি টাকা লাগে কেন্দ্র 300 কোটি টাকা দেবে, কিন্তু আপনারা মেডিকেল কলেজ খোলার জন্য ব্যবস্থা করুন, কেন্দ্রের টাকার অভাব হবে না। যেরকম আমি বলেছিলাম যে বালুরঘাট হিলি রেল প্রকল্পে জমিটা দিন, যত টাকা লাগে আমি নরেন্দ্র মোদীর কাছ থেকে নিয়ে আসবো, সেই গ্যারান্টি দিচ্ছি, এখনো সেই গ্যারান্টি বলবৎ আছে। আপনারা জমি দিন, হিলি পর্যন্ত রেল যদি পৌঁছতে দিতে না পারি, আমরা আপনাদের কাছে ভোট চাইতে আসবো না, এটা গ্যারান্টি দিয়ে গেলাম। আমরা রেল ট্রেন পৌঁছে দেবো। সেরকম আবার বলে যাচ্ছি, আপনারা মেডিকেল কলেজের প্রপোজাল পাঠান, রাজ্য সরকারকে মেডিকেল কলেজের প্রপোজাল পাঠাতে বলুন, কেন্দ্রের কাছ থেকে যত টাকা প্রয়োজন হবে, সুকান্ত মজুমদার প্রয়োজনে নরেন্দ্র মোদীর পা ধরে হলেও সেই টাকার ব্যবস্থা করে আনবে, নিজের জেলাবাসীর জন্য ব্যবস্থা করে। তাই বন্ধুগণ, আমি বারবার আপনাদের সকলকে প্রণাম জানাই, নমস্কার জানাই। এই জয় সুকান্ত মজুমদারের জয় নয়, এই জয় আপনাদের জয়, আপনাদের প্রত্যেকের জয়। আপনারা ছিলেন বলে আমরা জয় লাভ করেছি, আপনারা না থাকলে এই জয় লাভ করতে পারতাম না। আর বালুরঘাট এই শহরবাসীকে, যারা আমার বাড়ি, যেহেতু আমি পড়াশোনা করেছি, এখানে থেকেছি, তাদেরকে বিশেষ করে আমি ধন্যবাদ জানাই। যেভাবে তারা দুহাত তুলে আশীর্বাদ করেছে, একটি বিধানসভা থেকে 42,000 লিড দিয়েছে, এই লিড না হলে আমরা জিততে পারতাম না। কিন্তু তার সাথে একটু আফসোস থেকে যায়। দেখুন, উত্তর মালদা, রায়গঞ্জ, এরা কিন্তু আমাদের সমান ভোট পায়নি, কিন্তু ওদের লিডটা বেশি, আমাদের লিডটা কম। কারণ কি, 42,000 আমরা লিড পেয়েছি। কিন্তু আপনি মালদা মানে ওল্ড মালদা বিধানসভা দেখে নিন কত লিড, একটাও সনাতনী ভোট তৃণমূলের দিকে যায়নি, সবাই মিলে বিজেপিকে পদ্ম ফুলে ভোট দিয়েছে। আগামী দিনেও আমাদেরকে সেই ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে, তবে আমাদের বিজয় সুনিশ্চিত হবে। সেই এখন থেকে লড়াইয়ের জন্য প্রস্তুত হন। বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে, আকাশ বাতাস কাঁপিয়ে বলো বন্দে মাতরম, আকাশ বাতাস কাঁপিয়ে বলো বন্দে মাতরম, বন্দে 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 বন্দে, ভারত মাতা কি, ভারত মাতা কি। আর নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জেপি নাড্ডা জিন্দাবাদ, জেপি নাড্ডা জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ, ভারত মাতা কি, ভারত মাতা কি। সবাইকে ধন্যবাদ, সবাইকে আরেকবার প্রণাম জানাই। বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে ভালোবাসা, বন্ধুদেরকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, আর সুকান্ত মজুমদার আপনাদের পাশে আছে, সবসময় মাথায় রাখবেন। ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়। আমাদের সভা আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি। জল খাওয়াই অনেক বিভিন্ন চ্যানেলে না, সব দেবো না, সব দেবেন, প্রয়োজনীয় মতো দেবেন।
প্রশ্নপত্র ফাঁস নিয়ে কড়া আইন কেন্দ্রে কঠোর আইন জামিন অযোগ্য এবং 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে, 5 থেকে 10 বছরের জেল হতে পারে। দেখুন, এই আইন আগে পাশ হয়েছিল। এই আইনের ফলে যদি কেউ প্রশ্ন আসে ধরা পড়ে তার 10 বছরের জেল, 1 কোটি টাকা জরিমানা এবং জামিন অযোগ্য অপরাধ। আমরা এই কড়া আইন বলবৎ করে প্রশ্নপত্র লিক, যেটা একটা ব্যাধিতে পরিণত হয়েছে, এই ব্যাধিকে আমরা রোধ করতে চাই। বসতে চলেছে অষ্টম পে কমিশন। অষ্টম পে কমিশন হলে 26 জানুয়ারি থেকে বর্ধিত হারে ভাতা পাবে কেন্দ্রীয় কর্মীরা। তাহলে প্রায় 49 লক্ষ সরকারি কর্মচারী উপকৃত হবে। দেখুন, কেন্দ্র সরকারি কর্মচারীরা তো পয়সা পাচ্ছে, তারা উপকৃত হচ্ছে, তারা ডিএ পাচ্ছেন, কিন্তু আমাদের রাজ্য সরকারি কর্মচারীদের কী হবে? রাজ্য সরকারি কর্মচারীরা তো না ডিএ পাচ্ছেন, না পে কমিশন পাচ্ছেন, ঠিক মতো তারা তো পিছিয়েই পড়ছেন। দাদা, পরীক্ষা বাতিলের পর এবার পরীক্ষা স্থগিত, সিএসআরআই, ইউজিসি এবং নিট পরীক্ষা স্থগিত করা হলো। দেখুন, যেখানেই আমরা কোনো ধরনের করাপশনের বিন্দুমাত্র গন্ধ পাচ্ছি বা কিছু পাচ্ছি, আমরা সেক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছি। আমাদের কেন্দ্র সরকারের উপরে ভরসা রাখুন। আমরা এই পরীক্ষা পদ্ধতি, যেটা বহু বছর ধরে এই প্রশ্নপত্র লিক হওয়া একটা ব্যাধিতে পরিণত হয়েছে, সেটাকে রোখার জন্য যা যা করার করব, কোর্টের নির্দেশ মেনে আমরা। আজকে তেজস্বীর যে আত্মসহায়ক আছে, তিনি তদন্তের মুখোমুখি হচ্ছেন, কি বলবেন? তো সে তো ধরা পড়েছে বিহারের একজন ইঞ্জিনিয়ার, যিনি এই প্রশ্ন ফাঁসের সাথে জড়িত। তাকে গেস্ট হাউসে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের আত্মসহায়ক। তো স্বাভাবিকভাবে তার তো তদন্ত হবে, তাকে সামনাসামনি হতে হবে, প্রয়োজনে তেজস্বী যাদবকেও সম্মুখীন হতে হবে। 26শে জুন পর্যন্ত থাকছে কেন্দ্রীয় বাহিনী। ভোট পরবর্তী হিংসার কারণে হাইকোর্ট আজকে অর্ডার দিয়েছে যে 26 তারিখ। আমার মনে হয় এরকম খেপে খেপে না বাড়িয়ে আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীকে রেখে দেওয়া উচিত। নচেত পশ্চিমবঙ্গে শান্তি প্রতিষ্ঠা হবে না। রেজিনগরের স্কুলে ছাত্রের হচ্ছে 2 পড়ুয়া ইস্তেলাতে দাদাগিরি। এই আগ্নেয়াস্ত্র কি অ্যাভেলেবেল রাজ্যে? গোটা রাজ্য তো আগ্নেয়াস্ত্র বানানোর এখন কুটির শিল্পে পরিণত হয়েছে। বিজিবিএস হয়, তো বিজিবিএস এবার হলো না কেন? কারণ মুখ্যমন্ত্রী দেখেছেন যে গ্রামে গঞ্জে বোমা আর বন্দুক তৈরি হচ্ছে, অসুবিধা কী আছে? সফল হয়ে গেছে ওনার বিজিবিএস, সেজন্য এবার হচ্ছে। 12 দিনে 3টি অগ্নিকাণ্ড হয়েছে এবং শনিবার গ্যাস্টিন প্লেসে একটি বাড়িতে আগুন লাগে, দমকলে 6টি ইঞ্জিন। এই যে বারবার করে আগুন লাগছে বিভিন্ন জায়গায় এবং কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকা বর্তমানে যৌতুকগৃহে পরিণত হয়েছে। চেয়ারম্যান, আমাদের ওখানে কাউন্সিলর যারা আছেন, মেয়র যিনি আছেন, তিনি কিচ্ছু করেন না, কোনো অবৈধ বাড়িকে ভাঙেন না, এবং এইভাবে যৌতুকগৃহে গোটা কলকাতা পরিণত হয়েছে। কোন দিন গোটা কলকাতাটাই না পুড়ে যায়। রেশনে 10 কোটির দুর্নীতি আদালতে ইডি তথ্য পেশ করেছে, কি বলবেন? দেখুন, আমাদের 10 কোটি, আমাদের যে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, সেই হিসাবে তো এটা অ্যামাউন্ট পাওয়ার খুব কম মনে হচ্ছে। আমার মনে হচ্ছে আরও বেশি বড় টাকার কেলেঙ্কারি আগামী দিনে বেরিয়ে আসবে। স্বামীর চাকরি পেতে কুপ্রস্তাব তৃণমূল নেতার, অভিযোগ অস্বীকার করে সুসাইড করার চেষ্টা করে। এই যে একটা ঘটনা হচ্ছে চঞ্চল হচ্ছে দুর্গাপুরে। এই যে তৃণমূল নেতাদের যে স্বামীর চাকরি পেতে কুপ্রস্তাব, তৃণমূল নেতারা যদি এরকম না করে তো তৃণমূল নেতা আর কীভাবে হবে? তৃণমূল নেতারা চরিত্রহীন হবে, লম্পট হবে, চোর হবে, এটাই তো তৃণমূলের স্যালিয়েন্ট ফিচার, বৈশিষ্ট্য, চিহ্নিতকরণ, শনাক্তকরণ বৈশিষ্ট্য। তৃণমূল চিনিবেন কীভাবে? যদি চরিত্রহীন হয় তাহলে ভাবিবেন ইয়া তৃণমূল হইতে পারে। আজকের বক্তব্যে বললেন যে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান 10 কোটি টাকা কাটমানি একটা 10 লাখ টাকা অভিযোগ উঠেছে। মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি যে জনৈক ব্যক্তি, যিনি কন্ট্রাক্টারি কাজ করতেন এবং যিনি এই লাইটের ব্যবস্থা করেছে, তার কাছ থেকে 10 লাখ টাকা নাকি ঘুষ চাওয়া হয়েছিল। এই ধরনের অভিযোগ তার তরফ থেকে করা হয়েছে। দাদা, কুণাল ঘোষ আজকে মানিকতলায় একটি দলীয় একটি বৈঠকে গেছিলেন, আর সেখানে তাদেরই কাউন্সিলর তাকে বলছেন যে হচ্ছে তোলাবাজিটা বন্ধ করুন, মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে, তোলাবাজি বন্ধ করার নির্দেশ সেখান থেকে দিচ্ছেন ওপেন তাদের মিটিং থেকে, কি বলবেন? দেখুন, তৃণমূল কংগ্রেস তোলাবাজি তো করবেই, এবং তোলাবাজি করছে তৃণমূল কংগ্রেস, এটা তো বাস্তবিকতা। তৃণমূলের এক একজন কাউন্সিলরের সম্পত্তি যদি দেখেন আপনারা, মাথা খারাপ হয়ে যাবে। আমাদের এই ছোট শহরে সব লোকের সম্পত্তি যোগ করলে তৃণমূলের কাউন্সিলরের লোকেদের সম্পত্তি হবে না কলকাতা। স্কোয়ার ফিটে টাকা নেয়। সুকান্তদা, গতকাল আপনি বলেছিলেন জেলায় মেডিকেল কলেজ তৈরির জন্য রাজ্যের যিনি মন্ত্রী রয়েছেন তাকেও একসাথে কাজ করা, তিনি আজকে বার্তা করছেন, প্রয়োজনে তিনি আপনার সঙ্গে কথা বলুন। অলওয়েজ ওয়েলকাম। ওনাকে আমি আমার বাড়িতে চা খাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। উনি এরপরে জেলায় এলে যেন আমাকে জানিয়ে আসেন, আমার বাড়িতে নিয়ে যাব, আমার কার্যালয়ে নিয়ে যাব, এবং সেখানে ওনাকে বলবো যে মেডিকেল কলেজ প্রস্তাব পাঠান,
কেন্দ্র থেকে পাশ করিয়ে এনে দেওয়ার দায়িত্ব সুকান্ত। ইউজিসির যে গাইডলাইন মেনে বিশ্ববিদ্যালয় চলার কথা, তার পরিকাঠামো রাজ্যের 14টি এবং দেশের প্রায় 149টি বিদ্যালয় নেই বিশ্ববিদ্যালয়, তার মধ্যে দক্ষিণ দিনাজপুরও রয়েছে, সেই জন্য সেই ডিফল্টার হিসেবে ঘোষণা করা হয়েছে। কি বলবেন? স্বাভাবিক তো, আগামী দিনে দক্ষিণ দিনাজপুরের জেলাবাসীর ক্ষেত্রে লজ্জার বিষয় হয়ে যেতে পারে, হয়তো এই বিশ্ববিদ্যালয়ের বৈধতা ইউজিসি হয়তো বাতিল করে দিতে পারে। বিশ্ববিদ্যালয়ের বেঞ্চ মিউনিসিপ্যালিটি দখল করে রেখেছে। মিউনিসিপ্যালিটির তরফ থেকে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে, এই চেয়ারম্যান, যে চেয়ারম্যানের কথা বারবার উঠছে, সেই ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়কে যেন কোথাও বিল্ডিং না দেওয়া হয়। একটি বেসরকারি জায়গায় বিশ্ববিদ্যালয় চলছে, লজ্জা লাগছে আজকে আমাদের দক্ষিণ দিনাজপুরবাসী হিসেবে। নন্দীগ্রামে এবিভিপি এবং তৃণমূলের ব্যাপক সংঘর্ষ, এবিভিপির পতাকা লাগানো নিয়ে সংঘর্ষ, দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় সীতাকুণ্ড কলেজের ঘটনা। দেখুন, যে কোনো জায়গায় বিরোধীদের কন্ট্রোল করার জন্য তৃণমূল কংগ্রেস মারামারি গণ্ডগোল করছে। আমরা যে কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে যে কোনো সংগঠন যেন কাজ করতে পারে তার পক্ষে, অর্থাৎ এবিভিপি হোক, সিপিআইয়ের মেয়ের এসএফআই হোক বা আইসা হোক, বা টিএমসিপি হোক, সবাই যেন গণতান্ত্রিক পরিবেশে ভোটে দাঁড়াতে পারে, তাদের সাংগঠনিক কাজকর্ম করতে পারে, আমরা তার পক্ষে। দীর্ঘদিন ধরে নির্বাচন বন্ধ ছিল ওখানে, না কলেজে তো নির্বাচনই হচ্ছে না। 2012-র পর থেকে পুরো নির্বাচন বন্ধ, কোনো কলেজে নির্বাচন হচ্ছে না। সব নিজেদের বসানো ছেলেরা তারা ভর্তি করে পয়সা কামাই করছে, সেই পয়সা কালীঘাটে পড়ছে। সুকান্ত, আপনার উদ্যোগেই বালুরঘাট দিল্লি ট্রেন চালু হয়েছিল, সেই ফারাক্কা এক্সপ্রেস বেশ কিছুদিন ধরে ডিশিডিউল হচ্ছে, কোনো দিন রাত 2টোয় ছাড়ছে, কোনো দিন রাত 11:30 ছাড়ছে, এই নিয়ে কি রেলমন্ত্রীর সঙ্গে কথা বলবেন? দেখুন, আপনারা জানেন যে একটি অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে ট্রেনগুলো অনিয়মিত হয়ে পড়েছে, খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যাবে। আমি আপনারা সমস্যাটা আমার দৃষ্টিগোচর করলে সেই আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি ইমিডিয়েটলি ডিআরএম এবং জিএমের সাথে কথা বলে এই বিষয়ে যা করার করব। ওকে, থ্যাংক ইউ দাদা।